ওয়াহেজের আনভিরের হাত শক্ত করে ধরে লিভিং রুমে নেমে আসে। ড্রয়িং রুমে উপস্থিত বাড়ির প্রতিটি সদস্য তাদের এভাবে নামতে দেখে মুহূর্তেই বিচলিত হয়ে পড়েন। সবার ঠিক মাঝখানে এসে দাঁড়ায় ওয়াহেজ। এক পলক তাকায় ওহির বাবা, অর্থাৎ নিজের চাচা শোয়েব ইবনের দিকে। তারপর আনভিরের দিকে ঘুরে দাঁড়িয়ে শান্ত শীতল কণ্ঠে প্রশ্ন করে, নিজের আসল বাবাকে দেখতে চাও না? আসল বাবা শব্দ দুটো শুনে ঘরে উপস্থিত সবাই এক কথা বোবা হয়ে যায়। আনভির হতবাক দৃষ্টিতে ওয়াহেজের চোখের দিকে তাকিয়ে অফুরন্ত স্বরে বলে ওঠে, জি। ওয়াহেজের এবার সরাসরি শোয়েবের দিকে আঙুল তাক করে, দাঁত চেপে চাপা আক্রোশে বলতে থাকে, উনি তোমার বাবা। তুমি এই ইবনান পরিবারেরই সন্তান। উনার প্রথম স্ত্রী ছিলেন তোমার মা। নিজের সম্মান বাঁচাতে উনি ইয়াহিয়াকে তোমার বাবা সাজিয়েছেন, তোমাকে নিজের চোখের সামনে রাখতে আর ইয়াহিয়ার মাধ্যমে আমার ক্ষতি করতেই আমাদের বিয়ে। এই পুরো ছক কষেছিলেন উনি। তোমার এই আসল পিতা শুধু একজন প্রতারকই নন, একজন দেশদ্রোহী। গতকাল রাতে ইয়াহিয়া নিজের মুখে সব স্বীকার করেছে। আমার কাছে প্রতিটি কথার অকাট্য প্রমাণ আছে। ওয়াহেজের কথাগুলো শোনার পর পুরো লিভিং রুমে যেন শ্মশানের মৌনতা নেমে আসে। আনভিরের কথা বলা শেষ শক্তিটুকুও হারিয়ে ফেলে। কি শুনেছে এসব সে? ওয়াহেজের মাথা কি পুরোপুরি নষ্ট হয়ে গেল? রশদি তো রীতিমতো মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। তিনি তীব্র কণ্ঠে চিৎকার করে ওঠেন, কি বলছো কি ওয়াহেজ এসব? তুমি কাকে কার মেয়ে বানিয়ে নিচ্ছ? ওয়াহেজের আনভিরের হাত ছেড়ে দিয়ে তাদের দিকে আরো কয়েক কদম এগিয়ে যায়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নত করে দাঁড়িয়ে থাকা শোয়েবের ইবনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, সত্যটা এবার নিজের মুখেই প্রকাশ করুন মিস্টার শোয়েব ইবনাত। শোয়েব ধীরে সুস্থে চোখ তুলে একবার সবার দিকে তাকান। প- পালানো আরও কোনো রাস্তা আজ তার খোলা নেই। তিনি আনভিরের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করেন, হ্যাঁ, আনভির আমারই মেয়ে। হোটেল হোস্টেল জীবন আনভির মায়ের সাথে প্রেম করে বিয়ে করেছিলাম আমি। কিন্তু পরে চাকরি পেয়ে রুটসিদের কোম্পানিতে ঢোকার পর পরিস্থিতির শিকার হয়ে আমি রুটসিকে বিয়ে করি। তবে আমি আনভির মাকে সত্যি ভালোবাসতাম, তবে হারাতে চাইনি। আমার পরিকল্পনা ছিল রুটসিদের পুরো কোম্পানিটা হাতে নিয়েই ওকে ছেড়ে দেব। তারপর আনভির আর ওর মাকে নিয়ে নতুন করে সংসার পাতবো। কিন্তু তার আগেই অভিমানে আমার পৃথিবী ছেড়ে চলে যায় আনভিরের মা। এরপর আমি ইয়াহিয়াকে দিয়ে আনভিরকে বড় করেছি। জেসমিন নামে এক নার্সকে তার খালামুই সাজিয়ে দেখভালের দায়িত্ব রেখেছিলাম। সারাকে বিদেশে পাঠিয়ে তোমার আর ওয়াহেজের বিয়ের বন্দোবস্তও আমারই করা। আমি ওয়াহেজকে ক্ষমতা থেকে সরানোর আপ্রাণ চেষ্টা করেছি, কারণ আমার ড্রাগসের চালানসহ অনেক অবৈধ ব্যবসা ওর জন্য বন্ধ হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, আমি ওয়াহেজকে মারতে চাইনি, কারণ আমি চেয়েছিলাম আনভিরের সাথে ওয়াহেজ থাকুক আর আমার চোখের সামনে আমার প্রথম ভালোবাসার শেষ স্মৃতি আমার মেয়েটার সুরক্ষিত থাকুক। আমি ভুল করিনি, আজ আমি সব স্বীকার করছি। সৈয়বের নিজ মুখ তার এমন ভয়াবহ স্বীকারোক্তি শোনার পর পুরো বাড়িটা নিস্তব্ধতা ডুবে যায়। এত বছরের সংসার জীবনে যার সাথে ছায়ার মতো জুড়ে ছিল, তার এমন রূপ দেখে রুটসি পায়ের তলা থেকে মাটি সরে যায়। তিনি আর নিজেকে সামলাতে না পেরেই হাউমাউ করে কেঁদে ওঠেন। আনভির স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে তার জন্মদাতার দিকে, যে মানুষের ঐরসে তার জন্ম। আজ তার প্রতি শুধুই ঘৃণা আর বিস্মৃতা জন্ম নিচ্ছে। নিজেই অস্বস্তির প্রতি প্রতি এখন ঘেন্না হচ্ছে তার। দু চোখ বেয়ে অঝরে গড়িয়ে পড়ছে অশ্রু। পরিস্থিতি আর বিশৃঙ্খলা না হয় তাই ওয়াহেজ কঠোর গলা নির্দেশন দেয়, বাড়ির মহিলারা সবাই নিজেদের ঘরে চলে যায়। এই অপরাধীকে ধরতে এখনই পুলিশ আসবে। তবে কড়া দৃষ্টির সামনে কেউ আর কথা বলার সাহস পায় না। ওয়াহেজের মা রুটসিকে ধরে নিয়ে যান। আয়রাও ওদিকে নিয়ে ভেতরে চলে যায়। কিন্তু আনভির যে পাথরের মূর্তির মতো অনড় হয়ে দাঁড়িয়ে থাকে। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ওয়াহেজ গম্ভীর গলায় বলে, সামাইরা ভেতরে যাও। আনভির শুনতে পায় না। ওয়াহেজ এবার আরও জোরালো ধমক দেয়, সামাইরা যাও।
এবার আনভির সম্মিত ফেরে, তাড়াহুড়ি করে চোখের পানি মোছে, এক বুক যন্ত্রণা নিয়ে সে ঘরের দিকে পা বাড়ায়। মহিলারা ভেতরে যেতেই পুলিশ ফোর্স নিয়ে বাড়িতে প্রবেশ করে প্রশাসনের লোকেরা। অহেজের আগে থেকেই সবকিছুই প্রস্তাব করে রেখেছিল। পুলিশ এসে সৈয়বের হাত হাত করা পড়ায় অহেজ আর তার বাবা নিঃশব্দে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে থাকে। আনভির বারান্দায় দাঁড়িয়ে আছে, পর্দার আড়াল থেকে সে দেখছে তার জন্মদাতাকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য। সে জানে এই মানুষটার মৃত্যু কতটা ভয়াবহ হবে। দেশবিদ্রোহের প্রকাশ্য বিশাল করাতেই ফুটন্ত পানিতে শ্রাদ্ধ করে মারা হয়, এই নির্মল সত্যটা তার বুকে কপন ধরায়। বাবা হয়েও বাবাকে না পাওয়ার আক্ষেপে তার ভেতরটা দুমুচড়ে যাচ্ছে। যাকে সে নিজের মায়ের বোন, নিজে মায়ের মতো জেনে এসেছে, সেও যে এই ভয়ঙ্কর নাটকের অংশ ছিল, এই সত্য আনভিরকে কুরে কুরে খেয়ে নিল পুরোটা। ওয়াহেজের ধীরে পায়ে আনভিরের পেছনে এসে দাঁড়ায় আর নরম গলায় বলে, তোমার মনে অবস্থা আমি বুঝতে পারছি। এভাবে ভেতরে ভেতরে গুমড়ে থেকো না, জোরে কেঁদে নিজের সব কষ্ট বের করে দাও। আজকে এই সব যন্ত্রণার সমাপ্তি হোক। আনভির অস্ত্রসিক্ত চোখে ওয়াহেজের দিকে ঘোরে, তারপর আর আনভিরকে ধরে রাখতে পারে না। হু হু করে কেঁদে ওঠে, ওয়াহেজের গলা জড়িয়ে ধরে তার বুক মুখ মুখ গুজে দিয়ে ভাঙা গলায় বলে, আমি কি করব, আমার কি করা উচিত? একের পর এক এত বড্ড ধাক্কা আমি আর নিতে পারছি না, সত্যি মনে হচ্ছে পারছি না। ওয়াহেজ পরম মমতায় আনভিরের পিঠে হাত বুলিয়ে দেয়, সান্ত্বনা সুরে বলে, হয়তো এটাই আল্লাহর ইচ্ছে, নিজেকে শক্ত করো, আমি তো আছি। আনভির ওয়াহেজের শার্ট খামচে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করে। তাকে তো এখন শক্ত হতেই হবে। ওয়াহেজ তাকে বুকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, আনভির কপালে আলতো করে চুমু এঁকে দেয়, ফিসফিস করে বলে, কেঁদো না সামাইরা, যা হওয়ার তো হবেই। এখন শুধু ওদের প্রাপ্য শাস্তি পাওয়াটুকুই বাকি। আনভির কোনো উত্তর দেয় না, নিঃশব্দে ওয়াহেজের বুকে মাথা রেখে দাঁড়িয়ে থাকে। বিকেল 5:30, পশ্চিম আকাশে সূর্যটা স্নান হয়ে আসছে। বিচারের ময়দানে দাঁড়িয়ে আছে আনভির। আনভির একেবারে স্থাপিত হয়ে দাঁড়িয়ে আছে, তার পায়ে খুব কাছে পড়ে আছে এক বাবার নিথর দেহ। একটু আগেই জলজ্বালান্ত নির্মাল খরচ নেমে এসেছে ইয়াহিয়ার ঘাড়ে, ধুলোয় লুটিয়ে পড়েছে তার ছিন্ন মস্তক, বাতাসে ভাসছে তরতাজা রক্তের তীব্র গন্ধ। কিন্তু আনভির শোক করা বা ডুকরে কেঁদে ওঠার ফুরসতটুকুও নেই, কারণ বাতাস চিরে ক্রমাগত ভেসে আসছে আরেক বাবার গগন বিদায়ী আর্তনাদ। সেও সেওকে চোখের সামনে জীবন্ত শ্রদ্ধ করার ইচ্ছে ফুটন্ত মৃত্যুকে। তার এই যন্ত্রণাগত চিৎকারের ময়দানে উপস্থিত সবার শিরদাঁড়া বয়ে নেমে যাচ্ছে আতঙ্কের স্রোত। অথচ আনভির পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দেখছে, তার চোখের সামনে শুধু ভাসছে একটু আগের দৃশ্যটা, শোয়েবের সাথে শেষবারের মতো কথা বলারও ওই ছোট সুযোগ। টানা 5 ঘন্টা পাশাপাশি রিমান্ড আর ঢোলার চার্জ, লোকটা শোয়েবের আত্মায় কিছুই রাখেনি, মাংস থেকে থেতলে গিয়েছে, কিন্তু ঘরোয়া তার মুখ থেকে একটাও টু শব্দ আদায় করতে পারেনি। ইস্তাবেতের মতো কঠিন ছিল তিনি, কিন্তু আনভিরকে যখন সামনে আনা হলো, তার রক্তাক্ত ক্লান্ত চোখ দুটো মুহূর্তেই শান্ত হয়ে গেল। কাঁপতে থাকা ঠোঁট জোড়া জোড়া করে তিনি শুধু একটা কথাতেই বলতেই পেরেছিল, আমাকে মাফ করিস মা, ব্যাস এইটুকু। আর কোনো কথা তার মুখ থেকে বের হয়নি। আনভির জানে কেন এই মানুষটা আজ স্বেচ্ছায় এই ফুটন্ত মৃত্যুর কাছে আত্মসমর্পণ করেছেন। ওয়াহেদ যখন আনভিরের নামটা উচ্চারণ করেছিল, আনভির জীবনের ওপর যখন হুমকি এসেছিল, তখন তার পাথর হয়ে থাকতে পারেনি সৈয়ব। যে মানুষটা নিজের শরীরের ওপর দিয়ে বয়ে যাওয়া নরক যন্ত্রণা অবতলীয় সয়ে নিয়েছেন, সেই আনভিরকে আগলে রাখার অদাবদ্ধ হয়ে সব দোষ নিজে কাঁধে তুলে নিয়েছেন। জীব জীবদস্ত হয়তো বাবার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেনি সৈয়ব, সেই অপেক্ষায় তার ওই শেষ কথাটার মধ্যেই লুকিয়েছিল। কিন্তু আজ এই বিদায়বেলা তিনি যা করে যাচ্ছেন, তা বোধহয় কোনো রূপকথা বাবাও পারে না। নিজের শরীরটাকে তিলে তিলে গড়িয়ে দিয়ে চরম যন্ত্রণাকে আলিঙ্গন করে তিনি তার মেয়ের এক নিরাপদ ছায়াতে রেখে যাচ্ছে। আকাশের আলো ফুরিয়ে আসছে, আনভির বোবা
দৃষ্টিতে তাকিয়ে আছে ময়দানের দিকে। তার এক বাবা রক্তে ভেসে মাটিতে মিশে গেছে, আর অন্যজন একটু একটু করে নিঃশেষে হয়ে যাচ্ছে শুধু তাকে বাঁচিয়ে রাখার জন্য। ওয়াহেজের নিচের চেয়ারে বসে আছে এতক্ষণ পরে ওয়াহেজে নিজের চামড়া চামড়া চেয়ার চেয়ারটা ছেড়ে দিয়ে দাঁড়ায়। মাইক্রোফোনটা একটু নিজের দিকে টেনে নিয়ে সে পুরো মাঠের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তারপর তার ভরাট গম্ভীর কণ্ঠস্বর বলতে থাকে, উপস্থিত দেশবাসী, আপনারা আজ এক ঐতিহাসিক ও নির্মল সত্যের সাক্ষী হয়ে থাকুন। রাষ্ট্র বিদ্রোহিতার শক্তি কতটা ভয়াবহ ও দৃষ্টামূলক হতে পারে আজ তা আপনাদের চোখের সামনেই প্রমাণিত। অপরাধী পরিচয় এখানেই নিস্তারেই তুচ্ছ, সে আমার পরম মারাত্মক হোক, আমার শ্বশুর কিংবা আপনি পিতৃত্ব হোক, রাষ্ট্রের স্বার্থের কাছে রক্ত বা সম্পর্ক কোনো মূল্য নেই। এই ভূখণ্ডের সমাজ ও নীতি ন্যায় বিচারের একমাত্র মাপকাঠি আমি। আমার উচ্চারিত প্রতিটি শব্দে এখানে আইন, আমার নির্দেশে চূড়ান্ত বিধান। এই বিধান শোনা এবং মান্য করা আপনাদের ঐচ্ছিক কোনো বিষয় নয়, বরং অলঙ্ঘনীয় কর্তব্য। যারা এই নিয়মের বাধ্য হবে তাদের পরিণত হবে ঠিক এমনই ভয়াবহ মর্মান্তিক। আমার কানে এসেছে কিছু উদ্ভূত মস্তাক আমার এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহী দুঃসাহস দেখাচ্ছে, রাজপথে আন্দোলনের হুঙ্কার তুলছে। তাদের জ্ঞানতন্ত্রে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, আমি সেই দুর্বল চিত্তের শাসন নয় যে জনতা সমাপ্ত আবের কাছে মাথা নত করে বা কথায় উপড়ে বসবে। রাষ্ট্রের বৃথাতত্ত্ব কল্যাণের এবং শৃঙ্খলার স্বার্থে যা অপরিহার্য আমি নির্দ্বিধায় ঠিক তাই করব। যে কণ্ঠস্বর আমার এই ন্যায়ের পথে ধারা হয়ে দাঁড়াবে সেই কণ্ঠস্বর চিরতরে স্তব্ধ করে দেওয়া হবে। যে স্তব্ধ আমার বিধানে হস্তক্ষেপ করতে চাবে তার সব মূল্য উৎপাদন করা হবে। আশা করি আমার বার্তা আপনাদের মস্তিষ্কে অত্যন্ত স্পষ্টভাবে পৌঁছেছে। মনে রাখবেন, আমার সিদ্ধান্তই চূড়ান্ত এবং আমার বিধানই এই রাস্তার শেষ কথা। সবাইকে ধন্যবাদ। রাত এখন ঠিক 2টো। নিস্তব্ধ চর্চার শহরের সব কোলাহল কোনো এক দুমন্তে ঘুমিয়ে পড়েছে। ব্যালকনিতে আধো অন্ধকারে রাখা সোফাটায় নিশ্চয় হয়ে বসে আছে আনভির। রাতে হিমলে বাতাসে তার এলোমেলো চুলগুলো নিয়ে খেলা করেছে, কিন্তু সেই দিনে তার কোনো বিক্ষোভই নেই। জীবনের খাতায় জমে থাকা কত শত না বলা অভিযোগের আজ তার মনের ভেতরে উথাল পাতাল করেছে। আজ আদালতে কাঠগড়া থেকে ফেরার পর চারপাশে পৃথিবীটা বড্ড অচেনা ঠেকছে আনভিরের কাছে। ওয়াহেজের মা এসে তাকে বুকে জড়িয়ে ধরে অনেক সান্ত্বনা দিয়েছে, কিন্তু মনের ভার কি এতই সহজে কমে? রাঁচি এখন হাসপাতালে ভর্তি। এত বড় একটা নির্মল সত্যি মুখোমুখি হওয়ার পর আর চোখের সামনে নিজের স্বামীর আকম্বিত মৃত্যুর দৃশ্য দেখে সে এখন মানসিক ভারসাম্য হারিয়ে প্রলাপ বকছে। সত্যি জীবন বড়ই অদ্ভুত, এই আছে তো এই নেই, হুট করেই সব শুরু হয়, আবার ঝড়ের বেগে সব তছনছ করে দিয়ে নিমিষেই শূন্যতা মিলিয়ে যায়। এক বুক গভীর বিষণ্ণতা আর ক্লান্তি নিয়ে আনভির তার মাথাটা এলিয়ে দেয় ওয়াহেজের প্রশান্ত কাঁধে। ওয়াহেজ তাকে অতি মমতা আগলে রেখেছে। নিজের এক হাত দিয়ে আনভিরকে আরও একটু নিজের কাছে টেনে নিয়েছে সে। বারবার বোঝাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, সাহস যোগাচ্ছে। এই এই যে চারপাশে এত এত অশান্তি, এত দম বন্ধ করা পরিস্থিতির মাঝেও একটু মানুষ তাকে এতটা বুঝতে পারছে, ছায়ার মতো পাশে থাকতে, এতটাই আনভিরের কাছে অতি প্রাপ্তির। এই অশান্তির মাঝেও ওয়াহেজের এই সাপোর্টটা আনভিরের জন্য এক টুকরো নিটোল প্রশান্তি। ওয়াহেজের এক দৃষ্টি একরাশ মুগ্ধতা আর মায়া নিয়ে চেয়ে আছে আনভিরের শান্ত মুখের দিকে, আর আনভির শূন্য দৃষ্টি সুদূর আকাশেই ওই একাকী চাঁদের নিবন্ধন। হঠাৎ আনভির দৃষ্টি ঘুরিয়ে ওয়াহেজের চোখে চোখ রাখে, শুকনো গলায় বলে ওঠে, জানেন ওয়াহেজ একটা কথা? ওয়াহেজ ঠোঁটের কোণে এক চিলেতে হাসি ফুটিয়ে বলে, না তো। জানি না, তুমি বললে তবেই না জানবো। আনভির ওয়াহেজের কাঁধ থেকে মাথা তুলে সোজা হয়ে বসে, নিজের নরম দুই হাতে তালু আলতো করে রাখে ওয়াহেজের দুই গালে। এরপর স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, এই যে আপনার কাঁধে, আপনার বুকে আমি এতটা নিশ্চিন্তে মাথা রাখি, পৃথিবীর সব কোলাহল ভুলে যায়। আমার কাছে আপনার এই বিশ্বস্ত কাতার বুকটাও এক ধরনের রিজিক। কথাটা শুনে ওয়াহেজের চোখে প্রেমে আর মায়ার
চিকচিক করে ওঠে। সে আনভিরের মুখের দিকে আরেকটু এগিয়ে আসে। তারপর তার কপালে আদরে আলতো করে এঁকে দেয় ভালোবাসার এক পবিত্র চুম্বন আর ফিসফিস করে বলে ওঠে, "আর তুমি, তুমি তো পুরোটাই আমার জন্য আল্লাহর দেওয়ার সবচেয়ে সুন্দর নেয়ামত, আমার প্রিয়তমা।" ওয়াহেজের কণ্ঠে এই ছোট অথচ তরলস্পর্শী কথাগুলো এক ঐনদ্যজালী প্রবল হয়ে ছুঁয়ে যায় আনভিরের মন। মুহূর্তেই কাপুর্বের মতো উড়ে যায় তার দীর্ঘদিনে জমিয়ে রাখা সমস্ত বিষণ্ণতা, যাবতীয় ক্লান্তি অলক্ষ্যই তার অনড় মুখে আদলে। ঠিক ঠোঁটের কোণে ফুটে ওঠে ভোরের প্রথম আলোর মতো পবিত্র হাসি। তার জীবনে যত না পাওয়া, আনভিরের অভিমানে ভারী মেঘ, না বলা হাহাকার আর পেরিয়ে আসা সমস্ত ঝড় বাঞ্ছনা এই একটি তৃপ্তি হাসিতেই আজ তৃপ্তি খুঁজে পেয়েছে আনভির। চারপাশে নিবিড় নৈশব্দ আর আকাশ থেকে ঝরে পড়া চাঁদের রূপালি আলো দূর থেকে নীরবে সাক্ষী হয়ে রয় দুটি ভালোবাসা মানুষের এক সুন্দরতম সমাপ্ত। গল্পটি এখানে শেষ করলাম, যদিও এখনও অনেক কিছু বলার বাকি, অনেক অনুভূতি আর ঘটনার রেশ অমিল রয়ে গেছে। গল্পটি বই আকারে প্রকাশের কথা মাথায় রেখে আজ একটু সংক্ষেপে ইতি টানলাম। এই গল্পে আমাদের আঘাত, ভালোবাসা, প্রতিটি প্রক্রিয়া আর পাশে থাকার জন্য হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই সাড়া না থাকলেও ওয়াহেজের আর আনভীরের গল্প এতটা প্রাণ পেত না। বিদায় নিচ্ছে ওয়াহেজ আর আনভীর, তাদের ভালোবাসা দ্বিধার গল্প আপনাদের মনে কিছুটা জায়গা করে নিতে পেরেছে বলেই আমার এই লেখা সার্থক। আশা রাখি খুব শীঘ্রই নতুন রূপে, নতুন আহবে আবার ফিরে আসবে এই গল্প, আরও বিস্তৃত, আরও গভীর হয়ে বইছে পাতায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আগামীকালে আসছে নতুন একটি গল্প, আশা করি সেটিও আপনাদের ভালো লাগবে। ভালোবাসা রইল। চলবে।